নমস্কার বন্ধুরা। তো এক্স্যাক্টলি যে প্রিডিকশন দিয়েছিলাম সেটা 100% মিলে গেছে যে বাংলাদেশকে নিয়ে ভারতের স্ক্রিপ্ট রেডি এবং অ্যাকশন শুরু হয়ে গেছে। কেননা রিসেন্টলি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ঢাকাতে নামতে না নামতে এমন কিছু ঘটে গেছে যাকে নিয়ে আতঙ্কে রয়েছে মোহাম্মদ ইউনিস এবং তার সমর্থকরা। কেননা এই ছবিটাকে খুব ভালোভাবে দেখুন। এই একটা ছবি এই মুহূর্তে গোটা বিশ্বে রীতিমতো আলোড়ন তৈরি করেছে যে ভারত বাংলাদেশের ভেতরে কোনো গোপন বড় অ্যাকশনের জন্য রেডি হচ্ছে, যেখানে বিনা কোনো মিলিটারি অ্যাটাক করে ভারত বাংলাদেশের খেলা ঘুরিয়ে দেবে। আর টু বি অনেস্ট, এটা যে হবে তার স্পষ্ট ভবিষ্যৎবাণী আমি শুরুতেই করে দিয়েছিলাম, যেখানে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন আগেই বাংলাদেশে গিয়ে ওখানকার সবচেয়ে বড় ভারত বিরোধী পলিটিক্যাল পার্টি মানে বিএনপির বর্তমান সুপ্রিম লিডার তারেক রহমানের সাথে দেখা করেন, ওনাকে পিএম মোদির কিছু চিঠিও দেয়। এবং এরপর যা যা ঘটেছে তা শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে ভারত বাংলাদেশে নিজেদের গুটি সাজিয়েছে। রিসেন্টলি বাংলাদেশের এই ভারত বিরোধী দল বিএনপি, যার মূল নেতা খালেদা জিয়া ছিলেন, তিনি মারা যান। আর স্বাভাবিকভাবেই ওনার মৃত্যুর পর পুরো বিএনপির ক্ষমতা ওনার ছেলে তারেক রহমানের হাতে চলে আসে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে তারেক রহমান, এই ব্যক্তি পলিটিক্যালি অ্যাক্টিভ থাকলেও এত বছর বাংলাদেশে ঢুকতে পারেনি, বরং বিদেশ থেকে নিজের পলিটিক্সকে চালাত। এমনকি বাংলাদেশে গত বছর জুলাই আন্দোলনের দরুনও তারেক রহমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন স্বাভাবিকভাবেই হিসেব মতন যেহেতু বিএনপি ভারত বিরোধী পার্টি, এমনকি রিসেন্টলি আপনারা তো বহু ভিডিও দেখেছেন যেখানে এই পার্টির একাধিক নেতারা 7 সিস্টারকে দখলের হুমকি দেয়, তাই ওদের ভারতের বিরুদ্ধে যাওয়া অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু যদি আমি বলি যে ভারত এখন এই বিএনপিকে ক্ষমতায় আনতে চাইছে এবং এই বিএনপি পার্টি আমাদের তুরুপের তাস হবে, আপনারা মানবেন? ওয়েল, আপনি মানুন বা নাই মানুন, এটাই হবে। উদাহরণ হিসেবে বাংলাদেশকে নিয়ে আমার প্রিডিকশন কী ছিল, যে ভারত সরকার অলরেডি শেখ হাসিনার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল, কারণ হাসিনা আমাদেরকে ডবল ক্রস করার চেষ্টা করছিল। একদিকে উনি চীনের মাধ্যমে ভারতকে ব্ল্যাকমেলিং করছিল, উল্টো দিকে ডি র্যাডিক্যালাইজেশন করার বদলে উল্টে হিন্দুদের ওপরে অত্যাচারকে হতে দিচ্ছিল ক্ষমতার লোভে। আর ভারতকে এই বলে ব্ল্যাকমেলিং করছিল যে আমি ক্ষমতায় না থাকলে হয় বিএনপি আসবে, না হলে জামাত আসবে, আর এরা তো সম্পূর্ণ প্রো পাকিস্তান, তাই এটা ভারতের জন্য বড় থ্রেট হবে। আর এইভাবেই কিন্তু হাসিনার প্ল্যান ছিল ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকা। কিন্তু এত বছর ধরেও হাসিনাকে সমর্থন দিয়ে এবং ক্ষমতায় টিকিয়ে রেখেও ভারতের দুটো ডিমান্ডের একটাও মানেনি হাসিনা। প্রথমত, আমাদের দেশ থেকে সমস্ত 10 থেকে 15 কোটি যত অবৈধ বাংলাদেশি মুসলিম রয়েছে ওদেরকে ফেরত নেওয়া, এবং দ্বিতীয়ত বাংলাদেশের ডি র্যাডিক্যালাইজেশন করে হিন্দুদের সুরক্ষা দেওয়া, যার কোনোটাই করেনি। তাই ভারত সাপোর্ট তুলে নেয়, যার পরিণামেই কিন্তু হাসিনাকে পালিয়ে আসতে হয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে হাসিনা যে সম্পূর্ণ প্রো ভারত ছিল, তিনি যেখানে আমাদের ডিমান্ড মানেননি, সেখানে এই ভারত বিরোধী দলগুলো কিভাবে আমাদের কথা মানবে? ওয়েল, এখানেই কাজে আসে ক্যাশ ফ্লো আর পলিটিক্স। হাসিনার পতনের সাথে সাথেই ইউনিস ক্ষমতায় আসে। আর আমি স্পষ্টভাবে শুরু থেকে একটা কথা বলছি, ইউনিস সিআইয়ের এজেন্ট। এবং যেহেতু ভারত হাসিনাকে তুলে নিয়েছে, তার মানে ইউনিস যেমন আমেরিকার কাজ করবে, তেমনি ভারত আমেরিকার চুক্তি অনুযায়ী মোহাম্মদ ইউনিস ভারতের জন্য রাস্তা খুলে দেবে, যেটা ভারত চায়। আর এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এই ইউনিস উন্মাদ জনগণকে ইসলামের নামে খেপিয়ে ভারত বিরোধিতা করিয়ে যত ডিল ভারত আর বাংলাদেশের মধ্যে হয়েছিল, যার থেকে বেসিক্যালি বাংলাদেশ ফায়দা পেত বা বাংলাদেশের ইকোনমি বুম করছিল, সবটা নষ্ট করিয়ে দেয়। এর ফলে এখন কিন্তু পুনরায় এই সমস্ত চুক্তির জন্য, মানে গঙ্গার জলের চুক্তি থেকে শুরু করে ট্রেডের জন্য আমাদের করিডোর ব্যবহার হোক, বা ভারতের বাজারে বাংলাদেশের মাল বিক্রি হোক, এমনকি ওদের গার্মেন্টসের জন্য সস্তা র মেটেরিয়াল আমদানি, সবটাই আবার নতুন করে করতে হবে। এছাড়াও বাংলাদেশের ইকোনমির ব্যাকবোন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকেও পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। শয়ে শয়ে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আর ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট তো জানেন, আমি ভিডিও বানিয়েছিলাম এর ওপর, যে বাংলাদেশের মানুষ গত 20 বছরে যত ডেভেলপমেন্ট করেছিল সমস্তটা শেষ হয়ে গেছে। এখন আপনি ভাবুন, মোহাম্মদ ইউনিস আগামী বছর ইলেকশন করিয়ে বাংলাদেশ থেকে চলে যাবে, আর ইউনিসের বাংলাদেশে তেমন কিছু নেই। এরপর যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে তাদেরকে কিন্তু এই পুরো ইউনিসের করে যাওয়া
কেওয়াসকে সামলাতে হবে। এখন টু বি অনেস্ট, আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া আর কে ক্ষমতায় আসবে? ডেফিনেটলি বিএনপি। হ্যাঁ, জামাতেরও একটা চান্স আছে, কিন্তু বিএনপি মেন বড় পার্টি, বিএনপি ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয়। এখন যেই নতুন সরকার ক্ষমতায় আসবে তাকে পুনরায় সব কিছু ঠিক করার জন্য এগেইন ভারতের কাছে আসতে হবে। উদাহরণ হিসেবে সেম কাজ মালদ্বীপে হয়েছিল। মোহাম্মদ মইজু যে কট্টর ভারত বিরোধী, তাকে দিয়েই ভারত সরকার এখন কিন্তু মালদ্বীপের সমস্ত চুক্তি করিয়ে নিচ্ছে, এবং মইজুকে দিয়েই আমাদের ডিমান্ডও মেটানো হচ্ছে, যাতে কেউ প্রশ্নই না তোলে। আর আপনারা মালদ্বীপকে নিয়ে আর কোনো খবর পান ভারত বিরোধিতার? না, কারণ এটাই পরিকল্পনা ছিল। এক্স্যাক্টলি সেম কাজ এখন বাংলাদেশে হবে। যে মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসবে ওদেরকে ভারতের ডিমান্ডও মানতেই হবে, না হলে ওরাও তো ক্ষমতায় টিকতে পারবে না। এবং এর জন্যই কিন্তু ভারত একদিকে হাসিনাকে তুলে নেয়। এবং যদি আপনারা বাংলাদেশের পলিটিক্যাল সার্কেলের একটু খবর রাখেন তাহলে বুঝতে পারবেন একটা কানাঘুষো চলছে, যেখানে বলা হচ্ছে ভারত চেয়েছে এবং ভারত তারেক রহমানের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নেবে না, এই শর্তেই উনি বাংলাদেশে এসেছেন নিশ্চিন্তে। কারণ ভারতের তো পুরনো রাগ আছে তারেক রহমানের বিরুদ্ধে, তাই ভারত চাইলে তারেক রহমানের বিরুদ্ধে বড়সড় অ্যাকশান নিতে পারে। এবং এটা কতটা সত্যি সেটা বোঝার জন্য তারেক রহমানের বাংলাদেশে নামার পর প্রথম পাবলিক বয়ানটা শুনেছেন। উনি বলেছিলেন আমার একটা প্ল্যান আছে, এবং এখানে একবারও ভারতের নাম করেনি বা এমন কিছু বলেনি যেটা ভারতের জন্য থ্রেট হিসেবে দেখা হবে। বরং খুবই চালাকির সাথে এমনভাবে স্টেটমেন্টগুলো আসছে যাতে নিজেকে তারেক রহমান প্রো বাংলাদেশ দেখাচ্ছে, কিন্তু সম্পূর্ণ অ্যান্টি ভারত দেখাচ্ছেন না। হ্যাঁ, কিছু ছোটোখাটো স্টেটমেন্টও দিতেই হবে, নাহলে ওখানকার জনগণই ওনাকে লাথি মারবে। এবং তারপরেই কি হয়, খালেদা জিয়া মারা যেতে না কেবল পিএম মোদি ওনাকে নিয়ে টুইট করে, বরং আমাদের বিদেশমন্ত্রী তড়িঘড়ি ওনার জানাজাতে এসে তারেক রহমানের সাথে দেখা করে আর পিএম মোদির সমস্ত চিঠি দিয়ে যায়। যার মধ্যে একটা চিঠি যেটা পাবলিক হয়েছে, সেখানে কি লেখা ছিল যে আমি আত্মবিশ্বাসী যে খালেদা জিয়ার আদর্শ বিএনপি পার্টি বহন করবে, এবং এটাই কিন্তু ভারত বাংলাদেশের গভীর আর ঐতিহাসিক পার্টনারশিপকে নিশ্চিত করতে একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। অর্থাৎ ডিরেক্টলি এই লেটার থেকে স্পষ্ট যে ভারত জানিয়ে দিল বিএনপি নেক্সট সরকার গড়বে, এবং সেই সরকারের জন্যই এই মেসেজটা ছিল। তো বুঝতে পারলেন, আজ থেকে 6-7 মাস আগে আমি যেটা বলেছিলাম, আজ পিএম মোদির লেটার থেকে সেটা স্পষ্ট যে সিলেকশন অনেক আগেই হয়ে গেছিল যে তারেক রহমান নেক্সট পিএম হবে, এবং এই জন্যই তারেক রহমানকে বাংলাদেশে আসার জন্য একটা সাপোর্ট দিয়েছে ভারত, যে আমাদের তরফ থেকে কোনো রকম থ্রেট নেই। এখন প্রশ্ন হলো এরপর কী হবে? ওয়েল, ডিপেন্ড করছে গ্রাউন্ড রিয়ালিটির সাথে। যদি দেখা যায় গ্রাউন্ডে শেখ হাসিনার সমর্থন মারাত্মক এবং ইলেকশন জেতার চান্স আছে, তাহলে আওয়ামী লীগকে ইলেকশনে পার্টিসিপেটই করতে দেওয়া হবে না, যেটা ইউনিস অলরেডি বহুবার বলেছে। এবং এমনভাবে ইলেকশনকে কন্ডাক্ট করানো হবে যেন বিএনপি জিতে যায়। মোদ্দা কথা হলো যে করেই হোক বিএনপির হাতে ক্ষমতা আসতেই হবে, এবং একবার বিএনপি ক্ষমতায় আসলে তারপরেই আসল গেম হবে। একটা বিষয় মাথায় রেখেছেন, বাংলাদেশের ইলেকশনের টাইমিংটা এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গের ইলেকশনের সাথে চলছে। ডেট সেইভাবে সেট হয়েছে যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হবে এবং তারপরে পশ্চিমবঙ্গের সরকার বদল হবে। কারণ ভারত সরকারের বিএনপিকে আনার মূল উদ্দেশ্য একটাই, যে পশ্চিমবঙ্গের সরকার বদল করে এখান দিয়েই সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলিমদের খেদানো হবে, যেটা কয়েকদিন আগে অমিত শাহ বাংলায় এসে স্পষ্টভাবে বলে দিয়েছে। এবং সেই সময়ে ওদিকে বাংলাদেশেও তার একটা প্রপার ব্যবস্থা করতে হবে। আর এই অনুপ্রবেশকারীদের ফেরত আনার পর বাংলাদেশে যা হবে তার পুরো দায় কিন্তু বিএনপিকেই নিতে হবে। ফলে এটাকে ন্যাচারালি দেখানোর জন্য খুব সম্ভবত ভারত পুনরায় বাংলাদেশকে সমস্ত অ্যাক্সেস দেবে যেটা শেখ হাসিনাকে দিয়েছিল। অর্থাৎ ব্যাপারটা কিছুটা এইরকম হবে যে তারেক রহমান তার দেশের জনগণকে এটা এইভাবে দেখাবে যে দেখো, ভারত আমার সামনে ঝুঁকলো এবং আমি ভারত থেকে প্রো বাংলাদেশ ডিল করাচ্ছি, যেটা হাসিনা পারেন। এতে করে বেসিক্যালি ভারত নতুন কিছু দেবে না, কিন্তু সেম সুবিধা যা হাসিনাকে দিয়েছিল তাকেই রিভাইভ করবে, কিন্তু মাঝখান থেকে আমাদের যে ডিমান্ড সেটাও মিটে যাবে। আর শুধু তাই না, নতুন সরকার আসার পর ভারত বাংলাদেশকে বিলিয়ন্স অফ ডলারের ফান্ডিংও দেবে। এতে করে সুবিধা হলো বাংলাদেশের যে ওভারঅল ইন্ডাস্ট্রি আর ইকোনমি তা তো শেষ। এরপর বাংলাদেশের নতুন সরকার সম্পূর্ণ
ভারতীয় ফান্ডিংয়ের ওপর ডিপেন্ড থাকবে নিজের দেশ চালানোর জন্য। এক্স্যাক্ট সেম কাজ মালদ্বীপেও হয়েছে, যাকে নিয়ে অনেকেই বিরোধ করছিল যে কেন আমরা ভারত বিরোধী মালদ্বীপের মৈজু সরকারকে এতটা ফান্ডিং করছি। তো আশা করি এবারে পুরো পর্দার পেছনের আসল খেলাটা বুঝতে পারলেন। আপনারা যেটা মিডিয়ায় দেখেন সেটা মানুষকে বোকা বানানোর পলিটিক্স, কিন্তু আসল পলিটিক্স পর্দার পেছনে হয় এবং আপনারা বুঝতেই পারবেন না কেন এই সমস্ত ঘটছে। তো স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, এখন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের ইলেকশনে। এরপরে আপনারা অ্যাকচুয়াল ঐতিহাসিক জিওপলিটিক্সের খেলা বুঝতে পারবেন। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।